আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট ওএম এই সাবজেক্ট থেকে মডিউল এ। মডিউল এ হচ্ছে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের তিনটি প্রশ্ন হবে এখানে এই অধ্যায়। তো আমরা এই অধ্যায়টা তাই গুরুত্ব সহকারে দেখব। আর অধ্যায়ে আমাদের তিনটি অংশে আমরা ভাগ করব। তিনটি অংশের থেকে আমাদের প্রশ্ন হয়। তো প্রথমে আমাদের এই অধ্যায়ে দেখেছি সাংগঠনিক যে বিভিন্ন সাংগঠনিক পরিবেশ থেকে আমাদের একটা প্রশ্ন হবে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, এবং কোন ধরনের প্রশ্ন হবে সেটাও দেখেছি। আমি আপনাদের সাজেশনে এটা তুলে দেবো, যদি সাজেশনটা দেওয়া হয়নি। তারপরে আমাদের সংগঠন থাকবে। সংগঠনগুলো কি কি? এই যে আনুষ্ঠানিক সংগঠন, এই মানে সংগঠনের মধ্যে থেকে একটি থাকবে। সংগঠনের মধ্যে থাকবে। আর এটা হচ্ছে আমাদের যে এই অধ্যায়ে সাংগঠনিক যে বিভিন্ন কাজ বা সাংগঠনিক যে প্রয়োগগুলো, সেই প্রয়োগগুলোর মধ্যে থেকে এটি থাকবে। যেমন আমাদের সাংগঠনিক আচরণের কথা বলা থাকবে, তার মধ্যে আমাদের এখানে কর্মজীবনের মানের কথা, এইরকম থেকে আমাদের একটা প্রশ্ন থাকবে। মানে মোট কর্মজীবনের মান, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। অর্থাৎ মোট কথা সংগঠনের পরিবেশ, সংগঠন এবং আমাদের যে কাজকর্ম, আমরা সংগঠন পরিচালনা করতে আমাদের যে বিভিন্ন নিরাপত্তা এবং যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, সেখান থেকে আমাদের একটি প্রশ্ন থাকবে। তো এই তিনটা প্রশ্ন এখান থেকে থাকবে অধ্যায় থেকে। আমরা গতদিন কর্মজীবনের মান, এটা 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। কর্মজীবনের মানের উন্নয়নের মাপকাঠি, এগুলো আসছিল 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায়। একটু যদি প্রশ্নটা হ্যাঁ, এখানে কর্মজীবনের মান না, এটা ছিল না, এটা আসেনি। কর্মজীবনের মান এটা আসেনি, এটা আসার সম্ভাবনা আছে, গুরুত্বপূর্ণ অনেক। অনানুষ্ঠানিক সংগঠনের সুবিধা অসুবিধা বলতে কি বুঝো? হ্যাঁ, ওটা সংগঠন থেকে আসছিল, কর্মজীবনের মান আসে নাই। তো আপনি নিশ্চিত থাকেন তাহলে এটা আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে। মানে প্রায় 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 99% উপরে যে এটা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কর্মজীবনের মান কি? কর্মজীবনের মান উন্নয়ন ও পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। অথবা 23-24 আমাদের এখান থেকে আমাদের আসার সম্ভাবনা রয়েছে। আমরা এই প্রশ্নটা আমরা দেখব 23, 24, 43 নম্বর পেজে। অনেক বড় অধ্যায় কিন্তু এটা, কর্মজীবনের মান। আচ্ছা, এটা মনে হতে পারে আপনার কিন্তু এরকম ভাবে আসতে পারে, কিউডব্লিউএল। তো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, কিউডব্লিউএল, কর্মজীবনের মান। কর্মজীবনের মান কি? কর্মজীবনের মান বলতে একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কাজের পরিবেশ অনুকূলতা বা প্রতিকূলতাকে বোঝায়।
তাহলে কর্মীদের জন্য কাজের অনুকূল এবং প্রতিকূল যে অবস্থা, সেই অবস্থাকে আমরা কর্মজীবনের মান বলি। অর্থাৎ তার মানটা কি রকম, ভালো না মন্দ, ইতিবাচক মান থাকতে পারে, আবার মানে পজিটিভ নেতিবাচক মানও থাকতে পারে। তাহলে তার কাজের প্রতিটি মাত্রা সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে। যেমন অর্থনৈতিক প্রণোদনা, আমরা যেমন ব্যাংকে যেমন আমরা বোনাস পাই, বিভিন্ন রকম বোনাস ইনসেন্টিভ, এটা পাই, এটা পাইলে আমাদের কাজের স্পৃহা জাগে, স্পৃহা বাড়ে, আমরা আনন্দ উদ্দীপনা সহকারে কাজ করতে পারি। ওই রকম যে অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার এবং কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক ইত্যাদি। তাহলে এগুলা আমাদের অনুভূতিকে প্রকাশ করে। আমাদের সাথে যদি আমাদের ঊর্ধ্বতনের যদি একটু কথা কাটাকাটি হয়, তাহলে কিন্তু আমাদের কাজ কামে অতটা স্পৃহাটা জাগে না বা কমে যায়। তাহলে শুধু আমাদের অর্থনৈতিক প্রণোদনাটাই খাটে না, আমাদের বিভিন্ন কোন কোন বিষয়গুলো আমাদের কর্মজীবনের মান কোনগুলো বিষয়ের উপর নির্ভর করে সেটা কিন্তু আছে। যে অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি, এগুলোর উপর আমাদের কর্মজীবনের মান নির্ভর করে। কর্মজীবনের মান নেতিবাচক হতে পারে, কর্মজীবনের মান ইতিবাচক হতে পারে। তো কর্মজীবনের মান কাজকে মানবীকরণ, সংগঠনকে পৃথিবীকরণ এবং কাঠামোগত এবং ব্যবস্থাপনাগত পরিবর্তনের মাধ্যমে সমগ্র সাংগঠনিক জলবায়ু পরিবর্তনের লক্ষ্য রাখে। আচ্ছা, এটি কর্মীদের সামাজিক মানসিক চাহিদা বিবেচনা করে। আমরা মোট কথা কর্মজীবনের মান কি, এগুলো তো সব বানিয়ে লিখতে হবে আমাদের, এগুলো তো পড়ে আমাদের মনে থাকবে না মোট কথা। তাহলে আমাদের এগুলা বানিয়ে লিখতে হবে। তো বানিয়ে লেখার জন্য আমাদের এই পয়েন্টটাই শুধু মনে রাখতে হবে যে কর্মজীবনের মান কি। কর্মজীবনের মান বলতে বা গুণমান থাকতে পারে। কর্মজীবনের গুণমান হলো একটি উচ্চ উৎপাদনশীলতা এবং বৃহত্তর কাজের সন্তুষ্টি নিশ্চিত সমস্ত স্তরে কর্মরত কর্মীদের কাজের পরিবেশ ডিজাইন এবং বিকাশ করার চেষ্টা করে। তাহলে আমাদের যে পরিস্থিতি বা পরিবেশের উপর আমাদের কর্ম বা কাজের মান বা মাত্রা বা উৎপাদনশীলতা নির্ভর করে, সেই পরিবেশের সমষ্টিকে আমরা কর্মজীবনের মান বলি। এটা হতে পারে আমাদের অর্থনৈতিক প্রণোদনা হতে পারে, এটা আমাদের হতে পারে ঊর্ধ্বতন অবস্থানের মধ্যে আমাদের পারস্পরিক সম্পর্ক হতে পারে, এটা আপনার আমার হতে পারে কোনো কাজের পুরস্কার বা চাকরির স্থায়িত্ব বা নিরাপত্তা, এরকম বিভিন্ন বিষয়ের উপর এটা কর্মজীবনের মান নির্ভর করে। কর্মজীবনের মানে যদি কর্মীদের যদি অসন্তুষ্ট থাকে, কর্মী যদি অসন্তুষ্ট অনুভূতি প্রকাশ করে বা আবেগ অনুভূতি প্রকাশ করে, তাহলে সেটা তার কর্মজীবনের মান হবে নেতিবাচক। যদি সে পজিটিভলি কাজ করে, তাহলে সেটা মানে যদি সে সন্তুষ্ট হয়ে কাজ করে, তাহলে সেটা হবে আমাদের ইতিবাচক কর্মজীবনের মান। তো পরেরটা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ বানিয়ে লিখতে পারবেন। কর্মজীবনের মান উন্নয়ন ও পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। আপনি কিভাবে কাজের জীবনের মান উন্নত করতে পারেন। তাহলে কিভাবে উন্নত করতে পারে, এই যে এখানে কিন্তু আমাদের বলা আছে, প্রথম যেটা সংজ্ঞা যেটা দেখলাম, যে যেমন অর্থনৈতিক প্রণোদনা, এখানে আমরা অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে এটাকে উন্নত করতে পারি, কোনো পুরস্কার প্রদান দেওয়ার মাধ্যমে উন্নত করতে পারি। এক, দুই, কাজের নিরাপত্তা, যে যে চাকরিতে আছে সে চাকরি চলে যাবে না, চাকরি কখনো তার সে যতদিন আছে সে জব করতে পারবে, কোনো সমস্যা নাই। জব সিকিউরিটি যেটা বলে, কাজের নিরাপত্তা, এটার মাধ্যমে আমরা করতে পারি। তারপরে কাজের অবস্থা, কাজের যে বিভিন্ন রকম অবস্থা রয়েছে, এবং আমাদের কথায় কথায় কাজে যেটা যতদূর পর্যন্ত আমরা চাপ নিতে পারবো, তার ঠিক ততদূর পর্যন্ত আমাদের চাপটা ধরে রাখাকেই আমাদের কাজের অবস্থা, এই কাজের অবস্থা রেখে আমরা এটা করতে পারি। সাংগঠনিক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর এটা নির্ভর করে। তাহলে এই সম্পর্কগুলা যদি আমরা উন্নত করতে পারি, তাহলে কর্মজীবনের মান উন্নত হবে, তাই না? অর্থনৈতিক প্রণোদনা, এক নির্দিষ্ট সময় পর পর যদি আমরা অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এটা আমাদের উন্নত হবে, কর্মজীবনের মানটা উন্নত হবে। নির্দিষ্ট সময় পর পর তার কাজের পুরস্কার প্রদান করলে তাহলে কর্মজীবনের মান উন্নত হবে। এই জিনিসগুলা কিন্তু, তাই না? এটা কিন্তু আমরা সহজেই লিখতে হবে সংজ্ঞা থেকে। তার মানে এটা যদি এ করে যদি আমরা ভালো মতো করতে পারি, এই 5টা পয়েন্ট, তাহলে 5টা পয়েন্টই এখানে আমরা দিব। এখানে আবার বিভিন্নভাবে লেখা আছে। তাহলে কর্মজীবনের মান উন্নয়ন ও পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওপেন কমিউনিকেশন, ওপেন কমিউনিকেশন বলতে আমরা সরাসরি যোগাযোগ। আমরা ম্যানেজার স্যারের ঘরে ঢুকতে দেখা যাচ্ছে 2-3 জনের অনুমতি নিয়ে রাখবে।
হ্যাঁ, সেকেন্ড স্যারের অনুমতি নেওয়া থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের কর্মজীবনের মান কিরকম নির্ভর করতেছে আপনি বুঝতেই পারতেছেন। এখানে কমিউনিকেশন আপনার ফ্রেন্ডলি থাকতে হবে, কমিউনিকেশন ওপেন থাকতে হবে, তাহলে কর্মজীবনের মান উন্নত হবে। আচ্ছা, তারপরে আছে ন্যায়সঙ্গত পুরস্কার। ওই যে ওই কথাগুলোই আমরা অ্যানালাইসিস করে এখানে বেশি রকম দেওয়া হয়েছে। ন্যায়সঙ্গত পুরস্কার, পুরস্কার যদি ন্যায়সঙ্গত দিয়ে থাকে, মানে যে পুরস্কার পাওয়ার যোগ্য সে যদি পুরস্কার পায় তাহলে সেখানে কর্মজীবন ভালো থাকবে। যে পুরস্কার পাওয়ার যোগ্য না তাকে পুরস্কার দিয়েছে, আর যে যোগ্য সে তাকে দাবিয়ে রাখা হয়েছে, তাহলে সেখানে আমাদের কর্মজীবনের মান কখনো ভালো থাকবে না। আপনার ব্যাংকে বা ব্যাংকের ক্ষেত্রে এরকম অনেক পার্সিয়ালিটি অনেক সময় হয়ে থাকে, যা দেখে অনেকেই অনেক ভালো ব্যাংকাররা ডিমোটিভেট হয়ে যায়। পর্যাপ্ত ক্ষতিপূরণ, তারপরে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ, সেখানে পরিবেশ অবশ্যই থাকতে হবে। বিশেষ করে আহ, যারা ব্যাংকে, অনেক ব্যাংকে আছে দেখা যাচ্ছে যে একটু আহ, তাদের সাথে সে পরিবেশটা যায় না, এরকম হয় অনেক থাকে। তো ওইরকম পরিবেশগুলো আমাদের চেঞ্জ করতে হবে। কেরিয়ার বৃদ্ধির সুযোগ থাকতে হবে, আমাদের কেরিয়ার বৃদ্ধির নির্দিষ্ট সময় পর পর তাকে প্রমোশন দিতে হবে, প্রমোশনের ব্যবস্থা করতে, মানে এই জিনিসগুলো অর্থাৎ একটা কর্মীকে সুবিধা দিতে, কর্মচারী কর্মকর্তাকে সুবিধা দিতে, তার যে সুবিধাগুলো দিলে তার সে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করতে পারবে, ভালোভাবে কাজগুলো করতে পারবে, এই সুযোগ সুবিধাগুলো এখানে আমাদের বৃদ্ধি করতে হবে। এটা আমাদের এখানে লিখবো বিভিন্নভাবে, এখানে লেখা আছে ওই পয়েন্টগুলো, মূলত ওই 5টা পয়েন্টকে ভেঙে এতগুলো করা হয়েছে। এটা আপনি আপনার মতো করে লিখবেন আর কি। তাই আমরা কর্মজীবনের মান এখানে উন্নত করতে পারেন, কি করলে আমরা উন্নত করতে পারি সেটা আমরা আলোচনা করলাম। এরপর আছে কিউডব্লিউএল প্রোগ্রাম, কর্মজীবনের মান প্রোগ্রাম বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলো আলোচনা করা। এটাও মানে এই 3টা প্রশ্নের মধ্যে আমাদের কর্মজীবনের মান পুরোটাই কিন্তু এখানে এর মধ্যে নিহিত আছে। এই 3টা প্রশ্ন একটু খুব ভালো মতো দেখবো। তাহলে কি কি সীমাবদ্ধতা রয়েছে এখানে? আমাদের প্রয়োজনীয় অ্যাসেট নাও থাকতে পারে, কর্মচারীদের যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজনীয় অ্যাসেট নাও থাকতে পারে, তাই না? এখানে আমাদের এটা যেহেতু মনস্তাত্ত্বিক একটা বিষয়, তাকে সে কতটুকু বা কি পেলে খুশি হবে না হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, সব পরিস্থিতিতে সমানভাবে এটি প্রয়োগ করা যায় না। হ্যাঁ, সব পরিস্থিতিতে এটা এটা আমরা সমানভাবে প্রয়োগ করতে পারি না। কারণ কি, দেখুন আমরা যখন ব্যাংকের ক্ষেত্রে হয়ে যায়, অনেক সময় ক্রেডিট কার্ডের ক্যাম্পেইন হয়, অনেক সময় ডিপোজিটের ক্যাম্পেইন হয়, অনেক সময় লোনের ক্যাম্পেইন হয়, ক্রেডিটের ক্যাম্পেইন হয়। আমরা এক এক সময় এক একটা যখন ক্যাম্পেইন হয়, তখন দেখা যাচ্ছে যে ক্রেডিটের সময় ক্রেডিট অফিসারই আমাদের সে পুরস্কৃত হবে, তাই না? সেখানে তো যারা ডিপোজিট আনে বা ডিপোজিট যারা ফ্রন্টে যারা কাজ করে তারা কিন্তু আমরা এখান থেকে বঞ্চিত হব, তাই না? আবার যারা ডিপোজিটের ক্ষেত্রে যারা আনে, তারা এই পিছনে যারা আছে তারা বেশি হয়, পুরস্কৃত হয়, অন্যরা পুরস্কৃত হয় না। এই ক্ষেত্রে বলতে সকল ক্ষেত্রে তো সমানভাবে প্রযোজ্য আমাদের হয় না। আচ্ছা, এখানে এগুলো দেওয়া আছে, একটু দেখবেন। সমস্যা, কর্মজীবনের গুণমান কিউডব্লিউএল প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলি বিবেচনা করা উচিত। দেখুন, তার কোন বিষয়গুলি বিবেচনা, ওই যে উপরে যে প্রথমে যে পয়েন্টগুলো দেখলাম, অর্থনৈতিক বিভিন্ন পুরস্কার, বিভিন্ন সুযোগ সুবিধা, নির্দিষ্ট সময় পর প্রণোদনা, পুরস্কার, প্রমোশন, এই জিনিসগুলো আমাদের, তাই না? কর্মজীবনের গুণমানকে প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে, ওই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই যে কর্মচারী সম্পর্কিত, এখানে আছে কর্মজীবনের ভারসাম্য, চাকরির নিরাপত্তা, ওই যে নিরাপত্তা এটা করলাম, ন্যায্য ক্ষতিপূরণ, স্বাস্থ্য ও সুস্থতা, ইতিবাচক কার্য পরিবেশে, এগুলো সব আমাদের এখানে আলোচনা করবো। ওই বিষয়গুলো এখানে আলোচনা করবো, একই কথা এখানে আলোচনা করা আছে। সাংগঠনিক বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ। আমাদের সাংগঠনিক আচরণ বলতে কি বুঝি আর কি, এই কর্মজীবনের মান আর সাংগঠনিক আচরণ এর মধ্যে থেকে একটা আসবে। গতবারে যদি যেটা এসেছিল, এখান থেকে আসেনি, এবার আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বেশি বেশি, বা আসবেই। কর্মজীবনের মানটা আমরা দেখবো, দেখবো বলতে ওটা একটু ভালো মতো রিডিং করে যাবেন, আপনাদের ইনশাল্লাহ ওর মধ্যে থাকার চান্স আছে একটা। আর সাংগঠনিক
আচরণ, অর্গানাইজেশন বিহেভিয়ার। সাংগঠনিক আচরণ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, সাংগঠনিক আচরণ সাংগঠনিক বলতে বুঝি আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মতো কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচালনা হয়ে থাকে তাহলে তাকে আমরা সাংগঠন বলি, সংগঠন বা সংগঠন বলে থাকি। তাহলে আচরণটা কি হবে? আচরণটা হবে আমাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আমাদের ঊর্ধ্বস্তরের সাথে অধস্তনের যে বিভিন্ন মূল্যবোধ, আচার আচরণ, ভাবধারার আদান প্রদান, এটা হচ্ছে আমাদের কাছে আচরণ। তার সাংগঠনিক আচরণ হচ্ছে কি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে বা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আমাদের ঊর্ধ্বতন থেকে অধস্তনের মধ্যে আমাদের রীতিনীতি ভাবধারা আদান প্রদানটাই হচ্ছে আমাদের সাংগঠনিক আচরণ। তো এখানে আমাদের সাংগঠনিক আচরণ হলো আচরণ বিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা যা সংগঠনে কর্মরত মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। সাংগঠনিক আচরণ বলতে সকল ধরনের প্রতিষ্ঠান বা সংগঠনের আওতায় কর্মীদের পারস্পরিক যোগসূত্র আন্তঃক্রিয়াকে বোঝায়। এ ধরনের আচরণ কেবলমাত্র কর্মীদের মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে না, তারা অনেক বিষয় এর অন্তর্ভুক্ত রয়েছে। এরূপ বিষয়াদি হলো আচরণের নৃতাত্ত্বিক, সামাজিক এবং অর্থনৈতিক মনস্তাত্ত্বিক বিষয়ে বলা আছে। মোট কথা আমাদের সাংগঠনিক আচরণটা কাকে বলে এটা আচরণটা আমরা লেখার চেষ্টা করবো এখানে। আর এখানে বিভিন্ন ইয়েগুলো দিয়ে আছে, এগুলো আমরা দিলে দেবো, না দিলে একটু বাদ দেবো। কিন্তু সাংগঠনিক আচরণটা কি এই জিনিসটা আমাদের ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে আর কি। সাংগঠনিক আচরণ হল সংগঠনের কর্মরত কর্মীদের মানবীয় আচরণ পর্যবেক্ষণ এবং উহার যথাযথ প্রয়োগ, যা অপরাপর সামাজিক এবং সাংগঠনিক উপাদান যেমন সংগঠন কাঠামো, প্রযুক্তি, বাহ্যিক সামাজিক সিস্টেম প্রভৃতির সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, অর্থাৎ সাংগঠনিক কাঠামো হচ্ছে আমাদের সংগঠনের ভিতরে বিভিন্ন যে ব্যক্তি রয়েছে, বিভিন্ন ব্যক্তিদের আচার আচরণ, মূল্যবোধ ইত্যাদির আদান প্রদান এবং প্রকাশকে সাংগঠনিক আচরণ বলি আর কি। মূল্যবোধের প্রকাশকে সাংগঠনিক আচরণ বলি। সাংগঠনিক আচরণের মূল উপাদান, ফোর্স অফ মূল উপাদান বা মূল শক্তি আমাদের কি কি? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংগঠনিক আচরণের মূল শক্তি, সাংগঠনিক আচরণ হতে অবশ্যই মানুষ থাকতে হবে, তাই না? অবশ্যই মানুষ থাকতে হবে, কাঠামো থাকতে হবে, মানে একটা সংগঠন কাঠামো থাকতে হবে। একটা সংগঠন কাঠামো থাকতে হবে একটা নির্দিষ্ট স্তরে। আমাদের তারপরে প্রযুক্তি থাকতে হবে, প্রযুক্তি আছে, পরিবেশ। তাহলে এই চারটি আমাদের এখানে আছে যে মানুষ কাঠামো, প্রযুক্তি, পরিবেশ। মানুষ কাঠামো, প্রযুক্তি, পরিবেশ, এই চারটি। এক্স ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে আপনি কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলি প্রয়োগ করতে পারেন? তাহলে কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলো প্রয়োগ করতে পারেন এটা আমাদের এখানে বলছে মানুষ সংগঠন, এটা মানুষ সংগঠন আর মানুষের কথা বলা আছে যে এই কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলো প্রয়োগ করতে পারেন। নিয়োগ এবং প্রতিভা ব্যবস্থাপনা, ব্যাংকের জন্য সঠিক দক্ষতা, যোগ্যতা এবং সাংস্কৃতিক উপযোগী কর্মচারীদের নিয়োগ এবং নিয়োগ করুন। আচ্ছা, আচ্ছা, আমাদের সাংগঠনিক আচরণে আমরা মানুষ যে একটা উপাদান, এই উপাদানকে আমরা সর্বোত্তম ভাবে কাজে লাগাবো এবং বিভিন্ন তার নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী আমরা তাকে যে কাজে লাগানো যায় বা দরকার সে কাজে লাগাবো। আমরা কোনো একজন এমপ্লয়ি একটা কাজে দক্ষ, সে আরেকটা কাজে অদক্ষ, যে কাজে অদক্ষ সে কাজে সেখানে গিয়ে বসে রাখছে, তাহলে সেখানে আমাদের সর্বোত্তম যে আউটপুট সে আউটপুটটা আমরা পাবো না। সংগঠন সংগঠনের এখানে সাংগঠনিক নকশা, কর্তৃত্বের দায়িত্ব, লাইন স্পষ্ট নিশ্চিত করতে হবে যে কার কর্তব্য দায়িত্ব কতটুকু রয়েছে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। প্রযুক্তি, আমাদের প্রযুক্তিগত উন্নতি আমাদের এখানে করতে হবে। সঠিক প্রযুক্তির ব্যবহার এখানে জানতে হবে এবং উপযুক্ত প্রযুক্তি আমাদের সার্ভ করার জন্য, আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য যে প্রযুক্তিগুলো প্রয়োজন সেই প্রযুক্তিগুলো আমাদের এখানে থাকতে হবে। পরিবেশও আমাদের এখানে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল পরিবেশ, আপনার কাজের সন্তুষ্টি বিধানের জন্য যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল পরিবেশ আমাদের ব্যাংকে থাকতে হবে।
আচ্ছা, সংক্ষেপে মৌলিক ধারণাগুলি বর্ণনা করুন যেগুলি সংগঠনের আচরণের ভিত্তি। সংগঠনের আচরণের ভিত্তি মৌলিক ধারণাগুলি ব্যাখ্যা করুন। তাহলে মৌলিক ধারণা সংগঠন আচরণের যে মৌলিক ধারণাগুলি বা মৌলিক ধাপগুলি আমাদের এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার প্রযোজ্যতা আছে কি, তোমার মতামত যাচাই করুন বা আপনার মতামত যাচাই করুন। তাহলে সাংগঠনিক আচরণের দুটি মৌলিক ধারণা হচ্ছে সংগঠনের মানুষের অভাব, সংগঠন মানে মানুষের স্বভাব এবং সংগঠনের প্রকৃতি। মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি সম্পর্কে 6টি মৌলিক ধারণা রয়েছে। স্বতন্ত্র পার্থক্য, উপলব্ধি, একটি সম্পূর্ণ ব্যক্তি এবং অনুপ্রাণিত আচরণ জড়িত। মানুষের স্বভাবের মানুষের প্রকৃতি সম্পর্কে 6টি মৌলিক ধারণা রয়েছে। স্বতন্ত্র পার্থক্য, উপলব্ধি, একটি সম্পূর্ণ ব্যক্তি, অনুপ্রাণিত আচরণ এবং জড়িত থাকে ব্যক্তিগত মূল্যবোধ। মানুষের স্বভাব, স্বতন্ত্র পার্থক্য, উপলব্ধি, একটি সম্পূর্ণ ব্যক্তি, অনুপ্রাণিত আচরণ। একটু দেখে নেবেন, এটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, বাংলাদেশের প্রযোজ্য, এটা এটা একটু আমাদের জানা জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে ধারণাগুলির প্রযোজ্যতা। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক আচরণের নীতিগুলি যে কোনো কর্মক্ষেত্রের সেটিংয়ে সর্বজনীনভাবে প্রযোজ্য। দেশ বা সাংস্কৃতিক নির্বিশেষে সংস্থাগুলিকে কর্মরত ব্যক্তিরা এই ধরনের আচরণ নির্দেশন এবং মনস্তাত্ত্বিক প্রবণতা প্রদর্শন এখানে বলা আছে দেশ বা সংস্কৃতি নির্বিশেষে সংস্থাগুলি কর্মরত ব্যক্তিরা একই ধরনের আচরণ নির্দেশন এবং মনস্তাত্ত্বিক প্রবণতা প্রদর্শন করে। অতএব ওবি এর মৌলিক ধারণাগুলি বাংলাদেশ প্রেক্ষাপটে সত্য। এটা অতটাই না। আচ্ছা, এটা তো আগেরটাই। সাংগঠনিক আচরণের মূল শক্তি বা উপাদান বর্ণনা করুন। আগেরটাই। মূল শক্তিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার পক্ষে যদি দেন। তার মূল শক্তি হচ্ছে আমাদের সংগঠন হচ্ছে মানুষ মানুষ আমাদের সংগঠন, সংগঠন। তারপরে আছে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, সংস্কৃতি। এর দিবেন, আর সমস্যা নাই। এর মধ্যে যতগুলো পয়েন্ট থাকবে সবচেয়ে কোনটা মানুষ হচ্ছে সবচেয়ে বড় শক্তি বা মূল উপাদান। সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি হচ্ছে মানুষ। আমাদের অন্যান্য উপাদানগুলো রয়েছে, তার মধ্যে মানুষ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি বা উপাদান। আচ্ছা, এরপর আমরা 9:18 বাজে, বেশি আর কথা বলবো না। এরপর আমরা সাংগঠনিক আচরণের বিভিন্ন মডেল বা তত্ত্ব সম্বর্ণনা করো। স্বৈরতান্ত্রিক মডেল, তত্ত্বাবধায়ক মডেল, সমর্থনমূলক মডেল আর হচ্ছে অংশীদারি মডেল। মডেল থেকে শুরু করবো সাংগঠনিক আচরণে। এই মডেলগুলো আমরা দেখার চেষ্টা করব। তবে আমরা অলরেডি মোটামুটি যে 2টা বা 3টা প্রশ্ন আসবে এরকম একটা আইডিয়া পেয়ে গেছি, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা এই প্রশ্নগুলো আমরা জি সাংগঠনিক আর হচ্ছে কর্মজীবন। হ্যাঁ, কর্মজীবন আর হচ্ছে আনুষ্ঠানিক না? হ্যাঁ, না, আনুষ্ঠানিক তো এসেছিল কথা বলো, পরিবেশ থেকে, সাংগঠনিক পরিবেশ। সাংগঠনিক পরিবেশ। হ্যাঁ। আচ্ছা, তারপরে সেই প্রশ্নগুলো আমি আপনাদের ইনশাল্লাহ অল্প প্রশ্ন দেবো, দেখা যাক, বাদ বাকি আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।